ইরানের অভ্যন্তরে শান্তিপূর্ণ ভিক্ষুক দমনে যদি প্রাণঘাতী শক্তি প্রয়োগ করা হয় তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দিতে প্রস্তুত। তিনি বলেছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে যুক্তরাষ্ট্র লকডাউন অ্যান্ড লোডেড অবস্থানে থাকবে। এই বক্তব্যের 24 ঘন্টা না যেতেই ল্যাটিন আমেরিকায় নাটকীয় এক ঘটনা ঘটে। মার্কিন বিশেষ বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একটি সমন্বিত অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার সরকারি বাসভবন থেকে আটক করে। পরে নার্কো টেরোরিজম বা মাদক সন্ত্রাস সংশ্লিষ্ট অভিযোগে বিচারের মুখোমুখি করতে তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। ভেনেজুয়েলায় হুমকি বাস্তবায়নে এই পদক্ষেপে অনেক বিশ্লেষক ইরানের প্রতি ওয়াশিংটনের কৌশলগত বার্তা হিসেবে দেখছেন। এর মাধ্যমে তেহরানের উপর মানসিক ও কূটনৈতিক চাপ আরও বাড়ানো হয়েছে বলে মত আন্তর্জাতিক পর্যবেক্ষকদের। তবে বিশ্লেষকদের একটি বড় অংশের মত, ইরান ও ভেনেজুয়েলার বাস্তবতা এক নয়। কারাকাসে যা সম্ভব হয়েছে, তেহরানে তেমন অভিযান চালানো যুক্তরাষ্ট্রের জন্য বাস্তবিক অর্থে অত্যন্ত কঠিন। এর প্রধান কারণ দুই দেশের সামরিক শক্তি, গোয়েন্দা কাঠামো এবং আঞ্চলিক প্রভাবের মধ্যে বিস্তর পার্থক্য। সূত্র মতে, ভেনেজুয়েলায় অভিযানের আগে দীর্ঘ সময় ধরে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA সেখানে সক্রিয় ছিল। স্থানীয় পর্যায়ে মাদুরো ঘনিষ্ঠ একজন সূত্র তার অবস্থান শনাক্ত করতে সহায়তা করে। অভিযানের রাতে মার্কিন যুদ্ধবিমান কারাকাস ও পার্শ্ববর্তী সামরিক স্থাপনায় আঘাত হানে, যার পরপরই বিশেষ বাহিনী স্তর অভিযান শুরু করে। এই অভিযানের সফলতার পেছনে বড় ভূমিকা রেখেছে ভেনেজুয়েলার সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভক্তি এবং মাদুরো সরকারের প্রতি রাশিয়া ও চীনের সমর্থক কার্যত দুর্বল হয়ে পড়া। অন্যদিকে ইরান আগেই প্রমাণ করেছে যে তারা সহজে সরকার পরিবর্তনের চাপের কাছে নীতি স্বীকার করে না। কয়েক মাস আগে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে সীমিত সময়ের সংঘাতে কিছু কাঠামোগত দুর্বলতা প্রকাশ পেলেও একই সঙ্গে ইরানের প্রতিরক্ষা ক্ষমতা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতাও স্পষ্ট হয়েছে। বিশ্লেষকদের মধ্যে এই বাস্তবতা স্পষ্ট করে দেয়, ভেনেজুয়েলায় সেখানে কৌশলগত হস্তক্ষেপের জন্য তুলনামূলকভাবে সহজলভ্য, সেখানে ইরান যুক্তরাষ্ট্রের জন্য সম্পূর্ণ ভিন্ন ও অনেক বেশি জটিল সমীকরণ। ইসরায়েলের আকস্মিক হামলা ইরানের জাতীয় নিরাপত্তা কাঠামোর বড় ধাক্কা লাগলেও ইসলামিক প্রজাতন্ত্রের অবস্থা নড়বড় হয়নি। সে হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের একাধিক শীর্ষ কর্মকর্তা এবং কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। একই সঙ্গে ইসরায়েলি স্নায়ুযুদ্ধের অংশ হিসেবে উচ্চপদস্থ কর্মকর্তাদের পদত্যাগ বাধ্য করতে হত্যার হুমকিও দেওয়া হয়। কিন্তু এইসব চাপ থাকা সত্ত্বেও তেহরান এক চুলো পিছু হটেনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার খবর পাওয়া গেলেও সেটি সরকারকে ঠলাতে পারেনি। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানি বাহিনী শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জবাব দেয়, যার একটি অংশ ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশ্লেষকদের মতে, ইরানের এই দৃঢ়তার পেছনে রয়েছে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক ভিত্তি। IRGC নির্মাণ, টেলিযোগাযোগ ও রফতানি খাতে বহু বিলিয়ন ডলারের ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলেছে। ফলে শীর্ষ কমান্ডারদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক স্বার্থ সরাসরি সরকারের স্থিতিশীলতার সঙ্গে যুক্ত। সামরিক দিক থেকেও ইরান মধ্যপ্রাচ্যে অন্যতম শক্তিধর দেশ। সক্রিয় ও রিজার্ভ মিলিয়ে সেনাসংখ্যা প্রায় 10 লাখ। IRGC ও বসিস মিলিশিয়ার বড় অংশ বিভিন্ন আঞ্চলিক সংঘাতে বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে। এর সঙ্গে পাহাড় ঘেরা ভূপ্রকৃতি ও বিস্তৃত নগরায়ন যে কোনো সামরিক আগ্রাসনকে জটিল করে তোলে। চীন ও রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক ইরানকে কূটনৈতিক ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে, যা ভেনেজুয়েলার মতো পরিস্থিতির পুনরাবৃত্তিকে অসম্ভব করে তুলছে। যদিও অর্থনৈতিক সংকটে সাম্প্রতিক বিক্ষোভ চলছে, তবুও সরকার কাঠামোর ভেতরে বড় কোনো ভাঙন দেখা যায়নি। বিশ্লেষকদের মতে, বাইরের আগ্রাসন ইরানে সাধারণত বিভাজনের বদলে জাতীয় সংহতি তৈরি করে। ফলে ভেনেজুয়েলার মডেল ইরানের ক্ষেত্রে কার্যকর হওয়া অসম্ভব। বরং এমন উদ্যোগ পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিরতা ও সহিংসতার ঝুঁকি বাড়াতে পারে।